বিসমিল্লাহিররহমানিররহিম। পৃথিবীর যে ওভার পপুলেশন, এই ওভার পপুলেশনের নানামুখী ডিমান্ডকে নিয়ন্ত্রণ করার জন্য, এই নানামুখী ডিমান্ডকে পূরণ করার জন্য কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের যে লিমিটেড রিসোর্স বা স্বল্প যে সম্পদ, সেটা জীব হোক, যে কোনো জীব, উদ্ভিদ বা প্রাণী, তার যে মাল্টিপ্লিকেশন বা তার যে সর্বোচ্চ ব্যবহার, তাকেই সাধারণত বলা হয় কি জীব প্রযুক্তি বলা হয়। অথবা আমরা সহজভাবে বলতে পারি যে মানুষের কল্যাণ সাধনের জন্য যেসব জীবীয় প্রতিনিধি আছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, তো এগুলো জীবীয় প্রতিনিধি, এগুলো যে বৈজ্ঞানিক এবং নিয়ন্ত্রিত ব্যবহার, এর মাধ্যমে যে প্রযুক্তিটা আমরা ব্যবহার করি তাকে সাধারণত বলা হয় কি জীব প্রযুক্তি। আমি উম্মে সালমা, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি জীব প্রযুক্তি এই চ্যাপ্টারটি নিয়ে। তো এই চ্যাপ্টারটি তোমাদের যারা ক্লাস 9 এবং 10, তোমরা যারা আর্টস এবং যারা সায়েন্সের বায়োলজি সাবজেক্টে আছে, এই সাবজেক্টটা কিন্তু কমন। এই সাবজেক্টটা তোমাদের চাইলে তোমরা ক্লাসটা করে নিতে পারো এবং ইনশাআল্লাহ আমি আজকে হয়তো তোমাদের কিছু শেখাতে পারবো। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। তো জীব প্রযুক্তি, এই জিনিসটা আমরা জানলাম। তো এই জীব প্রযুক্তি কেন করি, কেন করা হয়, কিভাবে করা হয়, উদ্দেশ্যটা কি? আসলে আমি প্রথমে জানি এর উদ্দেশ্যটা কি। জীব প্রযুক্তির মেইন উদ্দেশ্য যেটা, তা যে স্বল্প রিসোর্স গুলা আমরা কিভাবে সবচেয়ে বেশি বানাইতে পারবো বা সবচেয়ে বেশি কিভাবে আমরা ব্যবহার করতে পারবো। যেমন কোনো ফসলের মান উন্নত করা এবং ফসলের বৃদ্ধি করা। তারপর কোনো একটা প্রাণীর তার একটা নতুন বৈশিষ্ট্য আমরা তৈরি করলাম, বা তার যে বৈশিষ্ট্য ছিল, তার যে ক্যারেক্টার গুলা ছিল, সেগুলোকে আমরা মডিফাই করার মাধ্যমে আমরা যে উন্নয়নটা ঘটাই, সেটা ফসলের হতে পারে বা কোনো প্রাণীর ক্ষেত্রে হতে পারে, সেটাই সাধারণত জীব প্রযুক্তি। তো এই জীব প্রযুক্তিটা জানার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। যেমন জীব প্রযুক্তি, এই প্রযুক্তিটা কিসের মধ্যে করা হয়? এই জীব প্রযুক্তির বিষয়টা বায়োটেকনোলজি, ইংরেজিতে বলে বায়োটেকনোলজি। তো এটা আসলে এই পদ্ধতিটা আসলে কিসের উপর অ্যাপ্লাই করা হয়? এই পদ্ধতিটা সাধারণত অ্যাপ্লাই করা হয় জীবকোষে জিনের উপর করা হয় বা ডিএনএ এর উপর করা হয়। তো এই জিন বা কোষ, সাধারণত আমরা সবাই জানি কোষ কোষ কি? কোষ একটি জীবদেহের গাঠনিক একক। একটা জীবদেহের কি গাঠনিক একক, এই কোষ থেকে হয় টিস্যু থেকে তারপর অন্যান্য অঙ্গসংস্থান হয়। তো আমরা আজকে ওদিকে যাব না, আমরা জাস্ট জীব প্রযুক্তির যে বিষয়টা সেটা শুধু আলোচনা করব। তো এই কোষের মধ্যে থাকে কি? কোষের মধ্যে জানি আমরা কোষের প্রাণকেন্দ্র কোনটা? নিউক্লিয়াস। কোষের প্রাণকেন্দ্র কি? নিউক্লিয়াস। আচ্ছা, এই নিউক্লিয়াসের ভিতর কি থাকে? এই নিউক্লিয়াসের ভিতর থাকে ক্রোমোজোম থাকে। এই নিউক্লিয়াসের ভিতর কি থাকে? ক্রোমোজোম। দেখো, কোষের ভিতর থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর থাকে ক্রোমোজোম। আচ্ছা, তো এই ক্রোমোজোমের কোথায় ডিএনএ থাকে এবং জিনটা কোথায় থাকে? এই ক্রোমোজোমের ভিতরে কিছু সূত্রাকার অঙ্গাণু থাকে, তাকে বলা হয় কি? ডিএনএ বলা হয়। তাকে কি বলা হয়? ডিএনএ বলা হয়। ডিএনএ নাম আমরা সবাই জানি এবং আমরা এই বিষয়টাতে আসবো। আর ডিএনএ কোন জায়গাতে জিন থাকে? জিনের ভিতরে একটা নির্দিষ্ট একটা অংশে থাকে জিন থাকে। তো শিক্ষার্থীরা, এই জিন কিন্তু আবার ওই জিন না, তোমরা আবার ওই জিন ভেবো না যে পরি জিন, ওইটা না। তো আমরা এখন আসবো এই যে জীব প্রযুক্তি, এই জীব প্রযুক্তি কি কি সমন্বয়ে এই জীব প্রযুক্তিটা ঘটিত হয়। সাধারণত তিনটা বিষয় নিয়ে। একটা অণুজীব বিজ্ঞান, দুই টিস্যু কালচার, এবং 3 নাম্বার জিন প্রকৌশল। তো অণুজীব বিজ্ঞান বিভিন্ন মাইক্রো অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়া, তারপর ছত্রাক,
ভাইরাস, এগুলো নিয়ে যে মাইক্রো অর্গানিজম নিয়ে যে বিজ্ঞানটা বা সায়েন্স, তাকে বলা হয় অণুজীব বিজ্ঞান। তারপর হচ্ছে টিস্যু কালচার। তো টিস্যু কালচার জিনিসটা আসলে কি? টিস্যু কালচারটা হচ্ছে একটা উদ্ভিদের আমরা হচ্ছে সবচেয়ে ভাজক অংশটা নিব, যে অংশ হচ্ছে কোষ বিভাজনটা সবচেয়ে বেশি হয়, সেই ভাজক টিস্যুর একটা অংশ আমরা নিব, একটা কোষ নিব। নেওয়ার পর সেই কোষটাকে আমরা কি করব, এটা হচ্ছে কেটে নিতে হবে। এটা কিন্তু কোনো কেচি দিয়ে কাটবে না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট ভাবে খুবই সেফলি এটা কাটতে হয়। তো এই কাটা অংশটাকে আমরা কি করব, একটা মিডিয়ামে রাখতে হয়, এবং ওই মিডিয়ামে বিভিন্ন হচ্ছে নিউট্রিয়েন্টের মাধ্যম নিউট্রিয়েন্ট থাকে, এবং ওই মিডিয়ামে কি করা হয়, আবাদ করা হয়। এর ফলে কি হয়, একটা কোষ থেকে অনেকগুলা কোষ হয়, এবং হচ্ছে সেই মাতৃচারা যে ভাজক টিস্যুটা নেওয়া হয়েছিল, সেই মাতৃচারার মতো ঠিক ওরকম কিছু অনেকগুলা অসংখ্য আরো কিছু চারা তৈরি করা যায়। এটা হচ্ছে টিস্যু কালচার। এটার ব্যাপক ব্যবহার পৃথিবীর জন্য এটার ব্যবহার অনেক বেশি। তারপর হচ্ছে জিন প্রকৌশল। তো জিন প্রকৌশলটা কি আমরা সবাই, এটা ইনশাআল্লাহ একটু পরে আমরা জানবো। তো প্রথমে আমরা আসি যে আমরা মোটামুটি অনেকেই কিন্তু জানি, নিজের ক্লাসে পড়ে এসেছি যে বা বংশগতিবিদ্যা, বংশগতিবিদ্যার জনককে আমরা সবাই জানি। বংশগতিবিদ্যার জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। তাকে বলা হয় কি, ফাদার অফ জেনেটিক্স। ফাদার অফ জেনেটিক্স বলা হয়, মানে হচ্ছে উনি হচ্ছে বংশগতিবিদ্যার জনক। তো গ্রেগর জোহান মেন্ডেল উনি একটা থিওরি দিয়েছিলেন। থিওরিটা হচ্ছে যে প্রত্যেকটা প্রাণী বা হচ্ছে উদ্ভিদ বা যে কোনো জীবের বৈশিষ্ট্য দুইটি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত থাকে। কি দ্বারা নিয়ন্ত্রিত থাকে? দুটি ফ্যাক্টর। দুটি ফ্যাক্টর দ্বারা হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা হয়, এবং এই দুটি ফ্যাক্টরের পরবর্তীতে হচ্ছে একজন বিজ্ঞানী নাম দেন জিন, এবং ওই বিজ্ঞানীর নাম হচ্ছে ব্যাটসন। বিজ্ঞানী ব্যাটসন এই নামকরণটা করেন। তো বিজ্ঞানী যখন হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে অন্যান্য বিজ্ঞানীরা পরবর্তীকালে ওনারা হচ্ছে এটা নিয়ে, এই জিনকে নিয়ে ব্যাপকভাবে ওনারা গবেষণা করেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করেন যে কিভাবে একটা জীব কোষের জিনকে আমরা কিভাবে অন্য কোষে স্থানান্তর করব। এই যে একটা টেকনোলজি বা একটা প্রযুক্তির মাধ্যমে হচ্ছে স্থানান্তর করা একটা জিন থেকে অন্য জিনে, আমরা সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা কাঙ্ক্ষিত আমাদের যেটা প্রয়োজন, সেই বৈশিষ্ট্য যখন আমরা স্থানান্তর করব, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে জিন প্রকৌশল। তো আমরা আসলে প্রথমে আসি, ক্রোমোজোমটা আসলে কি? ক্রোমোজোম, আচ্ছা, এই ক্রোমোজোমটা হচ্ছে দুটি শব্দের, এটা গ্রিক শব্দ থেকে এসেছে। এটা ক্রোমোজোম এসেছে একটা গ্রিক শব্দ থেকে, ক্রোমা আর হচ্ছে সোমা। এই ক্রোমা শব্দের অর্থ হচ্ছে কালারফুল, আর এই সোমা শব্দের অর্থ হচ্ছে বডি। মানে একটা হচ্ছে কালারফুল বডি, এটাকে বলা হয় কি, ক্রোমোজোম বলা হয়। কি বলা হয়? ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমটা আসলে দেখতে কেমন? এই ক্রোমোজোমটা দেখতে হচ্ছে সুতার মতো পেঁচানো। কিসের মতো? সুতার মতো পেঁচানো একটা অংশকে বলা হয় কি, ক্রোমোজোম বলা হয়। তো এই ক্রোমোজোমটা কোথায় থাকে? এই ক্রোমোজোমটা আমরা শুরুতে জেনেছি এটা নিউক্লিয়াসে থাকে, এছাড়াও কোষের সাইটোপ্লাজমেও পাওয়া যায়। তো ক্রোমোজোমটা আসলে এটা হচ্ছে মানে এটা বৈশিষ্ট্যটা কি বা এটা কাজটা কি, মানে এটা কিসের জন্য? এটা হচ্ছে মেইন কাজ হচ্ছে কি, রেপ্লিকেশন করা, রেপ্লিকেট বা অনুলিপন করা। মানে তার মতো আরেকটা কপি তৈরি করবে। কার মতো? একটা ক্রোমোজোম তার আরেকটা ক্রোমোজোম তৈরি করবে, রেপ্লিকেট। তারপর হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন রং ধারণ করে, বিভিন্ন বংশগতীয় উপাদান
সে ধারণ করে এবং বিভিন্ন বংশগত উপাদান এবং বিভিন্ন বংশগতীয় যে বৈশিষ্ট্য সেগুলো ধারণ করে কোথায়? তার হচ্ছে ভিতরে যে ডিএনএ এবং ডিএনএ একটি অংশে জিন থাকে ওই জিনের মাধ্যমে। তো হচ্ছে ক্রোমোসোম ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আসলে একটা ক্রোমোসোমে, একটা জীবকোষে কতগুলো ক্রোমোসোম থাকতে পারে? তো আমরা যদি হচ্ছে মানুষের ক্ষেত্রে দেখি, তো একটা মানুষের একটা কোষে 46টা ক্রোমোসোম থাকে। মানে হচ্ছে কি, পার কোষে, মানে প্রত্যেকটা কোষে থাকবে হচ্ছে 46টা ক্রোমোসোম থাকবে। মানুষে থাকে কতগুলো? 46টি। আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস সবাই জানি, ধান বা অরাইজার সেটিভা, এটিতে থাকে হচ্ছে 24টি। মানুষে থাকে 46টি এবং ধানে থাকে 24টি থাকে। তো এই ক্রোমোসোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ। তো আমরা এখন আসলে ডিএনএটা কিরকম সেটা একটু দেখি। ডিএনএ হচ্ছে দুটি সূত্রাকার পলিনিউক্লিওটাইডের একটা শেকল, দুটি সূত্রাকার পলিনিউক্লিওটাইডের শেকল। তো ডিএনএ স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তো এই ডিএনএ যে পলিনিউক্লিওটাইড শেকল, এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড শেকল। এই শিকলগুলো আসলে কিভাবে থাকে? এই শিকলগুলো থাকে কি নাইট্রোজেন ক্ষারক দ্বারা যুক্ত থাকে। কি ক্ষারক? নাইট্রোজেন ক্ষারক। ক্রোমোসোমের সাধারণত দুইটা নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, একটা হচ্ছে ডিএনএ এবং হচ্ছে আরেকটা হচ্ছে আরএনএ। একটা হচ্ছে ডিএনএ, আরেকটা হচ্ছে কি আরএনএ। এই দুইটা নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তো এই ডিএনএ মানে হচ্ছে কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, শুধু হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তো ডিএনএ তে থাকে কয়টা? দুইটা হচ্ছে পলিনিউক্লিওটাইডের শেকল থাকে এবং প্রত্যেকটি শেকল যুক্ত থাকে হচ্ছে নাইট্রোজেন ক্ষারক দ্বারা। এখন এই নাইট্রোজেন ক্ষারকে থাকে হচ্ছে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং হচ্ছে থাইমিন। কি কি থাকে? এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে। সাধারণত এডেনিনের সাথে থাকে যুক্ত হয় থাইমিন এবং গুয়ানিনের সাথে যুক্ত হয় হচ্ছে কি সাইটোসিন যুক্ত হয়। যেমন এখানে যদি হয় এডেনিন, এখানে হবে থাইমিন। এখানে যদি থাইমিন থাকে, এখানে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এডেনিন, এরকম করে আমরা লিখতে পারি। কারণ এক একটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার, তাদের হচ্ছে শেপ ইয়াগুলা হচ্ছে বিন্যাসগুলো এক এক রকম থাকে, সাধারণত এভাবে হয়। তো এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচারটা। আর আরএনএ এর ক্ষেত্রে কি হয়? এই আরএনএ তে কি করে, এর মধ্যে থাকে হচ্ছে কি শুধুমাত্র থাইমিনটা থাকে না, থাকে হচ্ছে ইউরাসিল থাকে। ইউরাসিল প্লাস হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং হচ্ছে ইউরাসিল থাকে, কোনো থাইমিন থাকে না। তার মানে হচ্ছে ডিএনএ থাকে 4টা এবং হচ্ছে আরএনএ তে থাকে 4টা। ডিএনএ তে শুধু থাকবে হচ্ছে থাইমিন থাকবে এবং আরএনএ তে কি থাকবে? থাইমিন থাকবে না, থাকবে হচ্ছে ইউরাসিল থাকবে। এই হচ্ছে ডিএনএ এবং হচ্ছে আরএনএ কাজ। তো স্ট্রাকচারটা, তো আরএনএ কাজটা কি? আরএনএ সাধারণত তার হচ্ছে বার্তাগুলো সে প্রেরণ করে, মাধ্যম হিসেবে কাজ করে এবং সে ডিএনএ কে কি করে? সহায়তা করে। তো ডিএনএ টা কি হয়? একটা প্রাণীর যদি আমরা একটা বৈশিষ্ট্য চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই সেই প্রাণীর বা নতুন একটা বৈশিষ্ট্য যদি আমরা
সংযোজন করতে চাই, তখন আমরা ওই ডিএনএতে আমরা কি করব, তার হচ্ছে জিনের মধ্যে অন্য নতুন একটা জিন আমরা প্রতিস্থাপন করব বা স্থানান্তর করব। এই যে প্রতিস্থাপন বা স্থানান্তর করা, মানে একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য আমরা যে হচ্ছে ডিএনএ অণুতে যে আমরা চেঞ্জটা আনলাম বা পরিবর্তনটা ঘটালাম, তাকেই কি বলা হয়, তাকেই বলা হয় কি জিন প্রকৌশল বলা হয়। তার মানে জিন প্রকৌশলটা কি, আমাদের একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য আমরা যখন হচ্ছে ডিএনএ অণুতে একটা পরিবর্তন ঘটাবো, তখন তাকে বলা হয় কি জিন প্রকৌশল বলা হয়। তো এই জিন প্রকৌশলের মাধ্যমে আমরা যে নতুন একটা ডিএনএ পেলাম, বা যে কৌশলের মাধ্যমে আমরা হচ্ছে ডিএনএটা পেলাম, তো ওই কৌশলের নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। কি ডিএনএ? রিকম্বিনেন্ট ডিএনএ। যে আমরা নতুন ডিএনএ অণুটা পেলাম সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, এবং যে কৌশলগুলোর মাধ্যমে আমরা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ পাই তাকে বলা হয় কি রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল। আচ্ছা, এই রিকম্বিনেন্ট ডিএনএ কে আবার অন্য নামেও বলা যায়, কি বলা যায়, জিন ক্লোনিংও বলা হয়। কারণ জিন তো থাকে হচ্ছে মেনলি ডিএনএ তে থাকে, এবং ডিএনএ চেঞ্জ মানে হচ্ছে জিনের চেঞ্জ, তাই এটাকে বলা হয় কি জিন ক্লোনিংও বলা হয়, অথবা বলা হয় ট্রান্সজেনিক অর্গানিজম। মানে একই জিনিস, নামগুলো শুধু হচ্ছে ভিন্ন। কি কি নামে আমরা ডাকতে পারি? রিকম্বিনেন্ট ডিএনএ, জিন ক্লোনিং, ট্রান্সজেনিক অর্গানিজম। তো এখন হচ্ছে এই যে ট্রান্সজেনিক অর্গানিজম, এখানে আবার হচ্ছে যদি আমরা এটা থেকে উদ্ভিদ পাই, মানে হচ্ছে চেঞ্জ করার পর ডিএনএ অণুটা যদি চেঞ্জ করলাম, সেই অণুটা যদি কোনো উদ্ভিদের হয়, তখন আমরা কি বলবো, ট্রান্সজেনিক উদ্ভিদ বলবো। কি বলবো? ট্রান্সজেনিক উদ্ভিদ। এবং চেঞ্জ করে ডিএনএ অণু বা পরিবর্তিত ডিএনএ অণু, এটা যদি হয় কোনো প্রাণীর ক্ষেত্রে, তখন আমরা কি বলবো, ট্রান্সজেনিক প্রাণী। এবং এই ট্রান্সজেনিক প্রাণী এবং হচ্ছে উদ্ভিদ, এগুলাকে একত্রে বলা হয় কি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটাকে বলা হয় কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়, বা একটা ব্যাকটেরিয়ার একটা প্লাজমিড থেকে কিভাবে আমরা একটা কাঙ্ক্ষিত জিন পাই। তো প্লাজমিড জিনিসটা কি, আমরা প্রথমে সেটা তোমাদেরকে দেখাবো। প্লাজমিড হচ্ছে সাধারণত একটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষে যে বৃত্তাকার ডিএনএ থাকবে। একটা ব্যাকটেরিয়া সাধারণত হচ্ছে ডিএনএ সাধারণত কি হয়, লম্বাকৃতির হয়, সূত্রাকার হয়, কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি সেই ডিএনএটা যদি হয় বৃত্তাকার যে ডিএনএ, তাকে বলা হয় কি প্লাজমিড বলে। তো আমরা এর একটা চিত্র দেখি। এই দেখো, এটা হচ্ছে একটা জীবকোষ। কি কোষ? এটা হচ্ছে একটা জীবকোষ। এটার ভিতরে দেখো একটা নিউক্লিয়াস, এবং ভিতরে কি হচ্ছে ডিএনএ আছে, ক্রোমোসোম আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ব্যাকটেরিয়া, মানে এটা হচ্ছে একটা ধারক হিসেবে আমরা একে নিব, প্রতিনিধি হিসেবে নিব। এই ব্যাকটেরিয়ার এই যে এটা গোল, যে এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, একে আমরা সংক্ষেপে কি বলতে পারি, প্লাজমিড বলতে পারি। দেখো, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে সাধারণত কোথায়, এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইশেরিশিয়া কোলাই। এই ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াটা আসলে কোথায় থাকে? এটা থাকে হচ্ছে মানুষের অন্ত্রে থাকে। তো এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা জিন, বা হচ্ছে আমরা ডিএনএ অথবা কাঙ্ক্ষিত জিনটা নিব। প্রথমে কি করব, এই যে এখানে যে কাঙ্ক্ষিত ডিএনএটা আছে, এটাকে আমরা কি করব, কেটে ফেলবো। এটাকে কেটে আমরা এই যে এরকম আকারে নিলাম। তো এই কাটাটা কিন্তু সাধারণত আমরা হাত দিয়ে করি না বা কেঁচে দিয়েও করি না। এটা কাটার জন্য একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম লাগে। কি লাগে? একটা রেস্ট্রিকশন এনজাইম লাগে। কারণ এই ব্যাপারগুলো আসলে খুব সূক্ষ্ম এবং হচ্ছে খুব জটিল। এগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো খুব মানে কেয়ারফুলি করতে হয়।
একটু ভুল হয়ে গেলে প্রত্যেকটা কাজে হচ্ছে ব্যর্থ হয়ে যাবে। তো এইখানে হচ্ছে ডিএনএটা নিলাম আমরা, এবং এটা হচ্ছে আমাদের কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যে প্লাজমিডটা নিলাম, প্লাজমিডটাও আমরা কি করলাম, কেটে ফেললাম। এটাও কিন্তু কাটলাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়েই কাটলাম। এবং এই কাটাটা এমন ভাবে কাটতে হবে যে এই জায়গাটার মধ্যে যেন এটা বসে যায়, সুন্দর করে সেট হয়। তা আমার চিত্রটা আসলে ভালো করে আঁকা হয়নি, আমি আশা করি যে তোমরা খুব ভালো করে এঁকে নিবা। তো এই ডিএনএ এই কর্তিত অংশটা এই প্লাজমিডের এই কর্তিত অংশের সাথে আমাদের কি করতে হবে, বসিয়ে দিতে হবে বা সংযোজন করতে হবে। তো এই সংযোজনটা আসলে আমরা কিভাবে করব? এই সংযোজনটা করার জন্য আরেকটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম লাগে, যার নাম হচ্ছে লাইগেজ। তো এই লাইগেজটা কি করবে, এই হচ্ছে জোড়া লাগাই দিবে, এই দুইটার মধ্যে কি করবে, জোড়া লাগাবে। লাগানোর পরে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে। আমার চিত্র খুব খারাপ, তোমরা চিত্র দিকে কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এইখানে হচ্ছে জিনটা, আমাদের কাঙ্ক্ষিত জিনটা, আমরা যে এখানে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএটা নিলাম, তারপর হচ্ছে প্লাজমিড এখানে বসাই দিলাম। বসানোর পর এখানে কি হবে, ট্রান্সফরমেশন হবে। ট্রান্সফরমেশন হওয়ার পর কি হবে, দেখো জোড়া লেগে গেছে এটা, এবং এই অংশটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত জিনটা। নেক্সট দেখো আস্তে আস্তে কি হলো, কারণ ব্যাকটেরিয়া কিন্তু কি করে, রেপ্লিকেট করে, মানে তার অনেক কি হয়, প্রতিলিপন সে তৈরি করতে পারে। তারপর সে এই জিনটা যখন ভিতরে আমরা কি করব, ঢুকিয়ে দিলাম। ঢুকানোর পরে এখান থেকে আস্তে আস্তে কি হবে, অনেকগুলো আস্তে আস্তে কিন্তু হচ্ছে রেপ্লিকেশন হতে থাকবে, এবং অনেকগুলো হচ্ছে ডিএনএ এখানে ওরকম করে তৈরি হতে থাকবে। তো এটা ছিল হচ্ছে, দেখো লাস্টে কি হবে, কাঙ্ক্ষিত ডিএনএ বহনকারী ব্যাকটেরিয়ার ক্লোন তৈরি হবে। এখন হচ্ছে ক্লোন জিনিসটা কি, আমরা সবাই মোটামুটি ফটোকপি মেশিন সম্পর্কে জানি, যে ফটোকপি মেশিনে যদি আমরা একটা হচ্ছে আমরা যদি একটা নির্দেশ দিয়ে দিই, তখন সেটা কি করবে, একটা অর্ডার দিয়ে দিলাম আমরা যে এটা তুমি হচ্ছে এই জিনিসটাই তুমি 10 কপি করো বা 20 কপি করো, সে হুবহু একই রকম কিন্তু অনেকগুলো কপি করতে পারে। তো ক্লোনিং ব্যাপারটা হচ্ছে সেই রকম, ক্লোনিং হচ্ছে একই জিনিসের বা একই উদ্ভিদের সে হুবহু কপি তৈরি করে, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, সে হচ্ছে হুবহুটা কপি তৈরি করে। তো এই ক্লোনিং এর ব্যাপারে আমি প্রথমে বলবো যে পৃথিবীর যে প্রথম ক্লোনিং করা হয় একটা প্রাণীতে, তার নাম হচ্ছে ডলি। এটা একটা ভেড়া ছিল বা মেষ ছিল সাধারণত, এবং এই ডলিটাই হচ্ছে প্রথম হচ্ছে ক্লোনিং একটা প্রাণী। এরপরে হচ্ছে বিজ্ঞানীরা বিভিন্ন উদ্ভিদে তারা হচ্ছে বিভিন্ন ভাবে ক্লোনিং করেছে, এবং হচ্ছে মানব ক্লোনিং করারও হচ্ছে বিভিন্ন হচ্ছে করার কথা আছে। এবং মানব ক্লোনিং এর ক্ষেত্রে হচ্ছে ইপ নামক হচ্ছে একটা মানুষের একটা ক্লোন করাও হয়েছে, তবে ওটার সত্যতা সম্পর্কে আমরা ঠিক মতো আসলে জানি না। তো এছাড়া হচ্ছে ক্লোনিং এর ব্যাপারে এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা, তবে এইটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে খুব বেশি বছর আগে না, কিন্তু এটার পূর্বেও মানে মানব সৃষ্টির আগেও কিন্তু ক্লোনিং এর একটা ব্যাপার আমাদের এখানে আমরা জানি, জন্মের বা সৃষ্টির ব্যাপারে। সেটা হচ্ছে যে আমরা জানি সৃষ্টি হয়েছে কিভাবে, 4 রকম ভাবে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। প্রথম মানব কে, তো উনি কিন্তু ওনাকে তৈরি করা হয়েছিল কোত্থেকে, মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, এবং ওনার হচ্ছে বুকের হচ্ছে বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয় হযরত হাওয়া আলাইহিস সালামকে। তো এখানে দুইটা পদ্ধতি দেখলাম। তৃতীয় পদ্ধতি হচ্ছে যেটা সবার জন্য কমন, মা বাবার মাধ্যমে সন্তান হয়। এবং চতুর্থ আরেকটা পদ্ধতি আমরা মানে হচ্ছে আমাদের কোরআনে আছে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। উনি কিন্তু হচ্ছে শুধুমাত্র মায়ের গর্ভে এসেছিলেন, কোনো পিতা ছাড়াই। তো এরকম হচ্ছে ক্লোনিং এর ইতিহাস অনেক আগে থেকেই আছে, যদিও বিজ্ঞানীরা খুব বেশি দিন আগে এটা আবিষ্কার করেনি, মানে কিছুদিন আগে হয়তো এটা আবিষ্কার হয়েছে এরকম। তো এই ক্লোনিং বা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো এগুলোর হচ্ছে কাজটা আসলে কি, এগুলো অনেক রকমের ব্যবহার। এই ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, তারপর হচ্ছে চিকিৎসাতে, এবং হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন মেডিসিন তৈরিতে, এগুলোতে আমাদের হচ্ছে ক্লোনিং এর বা জেনেটিক ইঞ্জিনিয়ার অনেক বেশি ভূমিকা। যেমন হচ্ছে কোন উদ্ভিদ আমাদের প্রয়োজন যে তার অনেক বেশি ভাইরাস বা হচ্ছে ছত্রাক অ্যাটাক করতেছে, তখন ওই উদ্ভিদে যদি আমরা হচ্ছে একটা জিন ভাইরাস প্রতিরোধী একটা জিন ঢুকিয়ে দিতে পারি, তখন ওই উদ্ভিদটা কি হবে, ওই উদ্ভিদে আর হচ্ছে কোনো ভাইরাস অ্যাটাক করবে না, বা হচ্ছে একটা লবণাক্ত এরিয়া, সেখানে কোনো হচ্ছে উদ্ভিদ হচ্ছে না ঠিক মতো। তো ওই গাছটিতে যদি আমরা হচ্ছে লবণাক্ত প্রতিরোধী
বা হচ্ছে টলারেন্ট করা, সল্ট টলারেন্ট যদি কোনো একটা জিন আমরা প্রবেশ করে দিতে পারি, তখন কি হবে, উদ্ভিদটা সে সল্ট টলারেন্ট হয়ে যাবে, তখন সে লবণাক্ত জমিতে খুব সমস্যাহীন ভাবে সে গ্রো করতে পারবে। এছাড়া হচ্ছে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন হরমোন তৈরি করা, তারপর হচ্ছে বিভিন্ন আমরা জানি ইনসুলিন তৈরি করা, এই সব কিছু আসলে সম্ভব হয়েছে কিসের মাধ্যমে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এছাড়া অন্যান্য হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় যে বৈশিষ্ট্যগুলো দরকার সবগুলো আমরা হচ্ছে এই জেনেটিক প্রকৌশলের মাধ্যমে আমরা এটা করতে পারি। এছাড়াও মানে এই আধুনিক যে জেনেটিক প্রকৌশল, এটা ছাড়াও অনেক আগে থেকে জেনেটিক প্রকৌশলের হচ্ছে ব্যবহার ছিল, যেমন হচ্ছে আমরা সবাই জানি যে দই, তারপর হচ্ছে সিরকা বা বিভিন্ন অ্যালকোহলীয় পানীয়, এইগুলো পাউরুটি, এগুলো তৈরিতে বিভিন্ন অনুজীব ব্যবহৃত হয়, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ছত্রাক, এরকম অনেক রকমের অনুজীব ব্যবহার হয়। তবে এই ধারণাটা হচ্ছে কি একটু পুরনো জৈব প্রযুক্তি। তা আমাদের জন্য যে আধুনিক জীব প্রযুক্তি গুলা হচ্ছে সাধারণত যেগুলা টিস্যু কালচার, অনুজীব বিজ্ঞান এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছো। তোমাদের একজনও যদি এই ক্লাসটা থেকে উপকৃত হও, তাহলে হচ্ছে আমার এই প্রচেষ্টাটা সার্থক হবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করো। ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।